আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া, দুটা শব্দ ব্যবহার করে, মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ। এই মোদির ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ। এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি, এই জাতির কি বলবো আইডেন্টিটি, এগুলি প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি, জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না। এটাই হচ্ছে আমার দেশের লড়াই। আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টিটি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা। এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই। আমি খুব অবাক হলাম, এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে। তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্ব ছিলাম ভাই, এমন কোনো বড় দায়িত্ব ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা। এখানে আমি ব্যক্তি মানবে আমার এখন যেটা বলতে পারবো, আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাজ ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাজ ফেরি করছেন। আপনার উদ্দেশ্য কি? আবার নতুন কোন আদরে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না। মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ। এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর, বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা। এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না। আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে? অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নয়। আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন। তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না। তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটা তো বাই নেম ইজ এ কমিউনাল অর্গানাইজেশন। আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজে আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে। আর অতি ইসলামিকদের সম্পর্কেও আমার কিছু কথা আছে। অতি ইসলামিস্ট হবেন না। 16 বছরের ফাঁসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই। এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে, ফাঁসিবাদের পতন ঘটেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, ভাবমূর্তি নষ্ট হবে। এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে, কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে, কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে আমি বলে রাখছি, আপনারাও প্রতারণ করে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল, সেটা আপনারা বাস্তবায়ন করছেন। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন করে আমরা ইফতেখারুজ্জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব,
সেরকম করে আমরা অতি ইসলামিকদেরও আমরা প্রতিহত করব। এটা আমাদের করতে হবে, তাহলেই বিপ্লব সফল হবে, আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে। আরেকজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের, তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। একজন আছেন ডক্টর সালাউদ্দিন, তিনি হচ্ছেন নামে উপদেষ্টা, আর প্যারালাল মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনূস সাহেব যে আমেরিকাতে গেলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই, সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 11 সরকারের সময় মনে করিয়ে দিই, এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান, এটা বলি না বাংলা মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। এই ডক্টর দেবপ্রিয় was a beneficiary of one year government, ভুলে গেছেন আপনারা সবাই। তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল। কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত, আপনারা জেনে নেবেন, কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন, বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন। আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য। তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো, সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে, যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ, আমি জানতে চাই এটা। আজ পর্যন্ত আপনাদের কোন সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই। আসলে 16 বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই। আপনারা যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন, আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়, তো আমরা দেখেছি এই দেশে। সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার দেশ দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটো প্রশ্ন, যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে অবরোধ করতেন, সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি, কত ডলার আয় করেছি। এক, সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে, আমার যে ইনফরমেশন, সেই আয় নামমাত্র, নাই বললেই চলে, তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে, তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে, তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে? আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। শোনেন, শেখ হাসিনাকে তোয়াক্কা করে দেয়, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করে দেয়, এই সরকারকে তোয়াক্কা করবো আমি? জেল জুলুম আমার হজম হয়ে যায়, ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে। সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয়, এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, এদেরকে কি নিয়োগ দিচ্ছে? জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল। এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে। আমি আর বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বিপ্লবের মনোনয়নে উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ। আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না, একটা ঘৃণিত শব্দ চেতনা। গত 53 বছরের এটি ব্যবহারের জন্য একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা। এই জন্য চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি, ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মনোবাণী, বিপ্লবের মনোবাণী উপলব্ধি করতে হবে আমাদেরকে। সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ
পুনঃপ্রকাশ হবে, ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে। আমার সাথে, এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল। তারা চান যে আমার দেশ চালু হোক। কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন, ইফতেখারুজ্জামানরা আছেন। এখানে দেবপ্রিয় এবং ইফতেখারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দোসররা আছে। তারা আমার দেশের পুনঃপ্রকাশ চায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই, রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না। আমি আশা করতে চাই এই সরকার, আমাদের সরকার আমি বলতে চাই, কারণ এই সরকার আবু সাঈদের, শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত। যে সরকার শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত, সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরে সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মানবের আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, দিল্লির সাথে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিনই আমার লড়াই অব্যাহত থাকবে। আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে, যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা প্রকাশ করার ভাষা নাই। তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবেন।